বিরতির পর আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন সকালের বাংলাদেশ। আমি জান্নাতুল কলি আছি আপনাদের সঙ্গে, আছেন সৈয়দ আবিদ হোসেন সামি। এবং যেটা বলছিলাম যে যখন আসলে বিরতির পর ফিরবো একজন চমৎকার মানুষকে নিয়ে ফিরবো আজকের আয়োজনের সাথে, যিনি আসলে সম্পৃক্ত হবেন, যুক্ত হবেন, কথা বলবেন। যেহেতু আজকে নজরুলের জন্মজয়ন্তী, প্রতি বছরই আমরা যখন এই দিনটা পাই তখন আমাদের সঙ্গে একজন পরিচিত মুখ যুক্ত হন, যার সঙ্গে কথা বললে প্রতিবারই আমরা নতুন নতুন অনেক তথ্য জানতে পারি কবি নজরুল সম্পর্কে। আছেন আজকে আমাদের স্টুডিওতে অতিথি মোহাম্মদ জিহাদউদ্দিন, তিনি নজরুল গবেষক এবং ট্রাস্টি, নজরুল ইনস্টিটিউট, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আমন্ত্রণ আপনাকে। কেমন আছেন? ভালো, আপনারা নিশ্চয়ই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে প্রতি বছর আসলে আজকের এই দিনটাতে আপনার সঙ্গে দেখা হয়, কথা হয়, প্রতি বছরই নতুন নতুন তথ্য জানি। গেল বছর পুরো বছর জুড়ে কি করলেন নজরুলের আজকের এই দিনটার জন্য? আর এই যে একটি দিন না, আমরা চাই আসলে প্রতিদিন নজরুলকে নিয়ে বসতে চাই। একদম। তো নজরুল আসলে প্রতিদিনের বিষয়, আমাদের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, এমনকি গ্লোবালি তিনি প্রাসঙ্গিক। তো বাট আমাদের দুর্ভাগ্য হলো যে আমরা দিনক্ষণ কেন্দ্রিক হয়ে যেতে হচ্ছে আর কি। আমাদের এই জন্মদিবস, মৃত্যু দিবস, এর মধ্যে যেন কেমন করে আটকে ফেলেছি মহামানবকে। তো আপনি যেমনটি বলছিলেন যে গত বছরের যে জয়ন্তী এবং এবারের জয়ন্তী, বেসিক পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। গত বছর আপনার নিশ্চয় মনে আছে যে একটি কষ্টের কথা বারবার বলছিলাম যে তিনি আমাদের জাতীয় কবি, মুখে মুখে, তার কোনো ডকুমেন্টেশন নেই, গেজেট নেই। এই কথাগুলো নিয়ে আমরা কিন্তু বহু বছর ধরে বলে আসছিলাম এই সেটে বসেই। তো আমি কৃতজ্ঞতা জানাবো, ধন্যবাদ জানাবো আপনাদেরকে, যমুনা টেলিভিশনকে, যে আপনারা একটা ভাইটাল রোল প্লে করেছেন কিন্তু জনমত সৃষ্টি করবার ক্ষেত্রে। তো আমরা বর্তমান সরকার, আপনারা যেমনটি দেখেছেন যে গত 2024 সালের 15 ডিসেম্বর তারিখে সরকার কিন্তু কাজী নজরুল ইসলামকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে গেজেটটি প্রকাশ করেছে। চমৎকার। তো সুতরাং এটি একটি বড় অর্জন আমাদের এবং আপনাদের সকলের। একদমই তাই। এবং আসলে কবি তো আমাদের সকলের, কবি তো আমাদের আসলে বাংলার সাথে ওতপ্রোতভাবে জড়িত তিনি। তিনি এমন, কি বলবো, যে সকলের বলতে কি, সকল বয়সের, সকল ধর্মের, সকল বর্ণের, সকল দেশের। যে আপনি জানেন যে তার জীবনের যে শেষ অভিভাষণটি 1941 সালের 5 এবং 6 এপ্রিল কলকাতা মুসলিম ইনস্টিটিউট হলে তিনি বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির যে রজত জুবিলি অনুষ্ঠানে তিনি শেষ ভাষণ ছিল, এবং তিনি ডিক্লেয়ার করেছিলেন যে আমি আসলে আর জনসম্মুখে আসতে চাই না, এবং তিনি আর আসেননি। তো শেষ ভাষণে তিনি বলেছিলেন যে আমি এই দেশে, এই সমাজে জন্মেছি বলেই আমি এই দেশেরই, এই সমাজেরই নই, আমি সকল দেশের, সকল মানুষের। তো আসলে কতটা ইউনিভার্সাল এবং কতটা গ্লোবাল তিনি, তার প্রতিধ্বনি আমরা পাই একজন সাহিত্য সমালোচক উইলিয়াম র্যাডিস। তিনি বলেছেন যে wherever poetry has been used against oppression, নজরুল will be found there. শুরুটা তিনি এভাবে করেছিলেন, নজরুল উইল বি ফাউন্ড হোয়ারএভার পোয়েট্রি হ্যাজ বিন ইউজড এগেনস্ট অপারেশন। অর্থাৎ যেখানে অপারেশন, অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে কবিতা ব্যবহৃত হবে, সেখানে প্রতিটি জায়গায় নজরুল নেতৃত্ব দিবে, নজরুলকে পাওয়া যাবে। কতটা ইউনিভার্সাল তিনি। এই কারণে তিনি বলতে পেরেছেন যে মহাবিশ্বের তিনি বিস্ময়, এমন কথাটি তিনি বিদ্রোহী কবিতা বলেছেন। আর মানুষের জয়গান তিনি গেয়েছেন, সেখানে তিনি পার্থক্য করেননি যে নির্দিষ্ট ক্লাসের বা বর্ণের বা ধর্মের, তিনি সকল মানুষের। তিনি বলেছেন যে আমি বিশ্ব তুরণে বৈজয় অন্তি মানব বিজয়ী কেতন, আমি গোটা পৃথিবীতে মানুষের বিজয়ী কেতন আমি উড়িয়েছি। আমি এই জায়গায় খুব ইন্টারেস্টিং একটা লাইন, আমি গেল কদিন আগেই অচিন্ত কুমার সেনগুপ্তের একটা লেখা পড়ছিলাম, সেখানে একটা কথা লেখা ছিল যে এরকম, যে আমার সম্ভ্রান্ত হবার দরকার নেই, আমার তো মানুষকে বিভ্রান্ত করবার কথা। এটার সারমর্মটা আসলে কি? আমারও একটু বিষয় নিয়ে। অচিন্ত কুমার সেনগুপ্ত তিনি কিন্তু নজরুলের উপর খুব চমৎকার একটি বই লিখেছেন। সেই বইটি অনেকটা আমি বলবো যে রেয়ার বলা যায়, পশ্চিমবঙ্গ থেকে বেরিয়েছে বইটি, জ্যৈষ্ঠের ঝড়। তিনি নজরুলকে উপস্থাপন করেছেন এইভাবে যে জ্যৈষ্ঠ মাস আমরা তো জানি যে ঝড় বৃষ্টি, এখানে অনেক কিছু ঘটে, সেই রকম ঝড়ের মতো করে নজরুলের আবির্ভাব হয়েছিল বাংলা সাহিত্যে। তিনি এসেছেন, তিনি ধ্বংস করেছেন অনেক কিছু, কুসংস্কার ধ্বংস করেছেন এবং নতুন করে অনেক কিছু সৃষ্টি করেছেন। তো সম্ভ্রান্ত হওয়া এবং বিভ্রান্ত হওয়া, আসলে দেখুন, স্রোতে গা ভাসিয়ে দিলে, আমি যতটুকু আমার কাছে মনে হচ্ছে যে স্রোতে গা ভাসিয়ে দিলে, এলিট সোসাইটির হয়ে কাজ করলে সম্ভ্রান্ত হওয়া যায়,
কিন্তু আসলে মানুষকে এক ধরনের বিভ্রান্ত করার এখন ভীষণ প্রয়োজন, তখনও প্রয়োজন ছিল। কারণ হলো যে একটা স্রোতে ভাসতে ভাসতে আমরা আসলে সত্যটা ভুলে যাই, কোনটি সত্য, কোনটি মিথ্যা, কোনটি আলো, কোনটি অন্ধকার। সেই কারণে নজরুল কিন্তু তার বিদ্রোহীর বাণী একটি কবিতায় বলেছেন যে দোহাই তোদের এবার তোরা সত্যি করে সত্য বল, মানে সত্যি কথাটা যেন বলি আমরা। সেই কারণে তার জন্য বিভ্রান্তও করতে হবে হয়তো মানুষকে, হয়তো ধাঁধা লাগবে মানুষের যে এখন কি শুনছি, আমি মানি না কোনো আইন, এই কথা নজরুল বলছেন। আমি অথচ আমরা জানি রুল অফ ল, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, আইন মানতে হবে, লয়াল থাকতে হবে আইনের প্রতি। নজরুল বললেন যে নো, আমি মানি না কোনো আইন, আমি তাই করি ভাই এ মন চাহে যখন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। তিনি কোনো আইন মানছেন না। কোন আইন? তার মানে আমাদের বুঝতে হবে, আমি আইনের ছাত্র, ফিল করি আমি যে আইন কিন্তু দুই ধরনের, কালো আইন এবং সাদা আইন, ব্ল্যাক ল। আইন শুধু হলেই হবে না, দেখতে হবে যে এই আইনটা তৈরি করবার অথরিটি তার আছে কিনা। তিনি ব্রিটিশদেরকে বলেছেন যে ডাকাত, ওরা ডাকাত, তোদের তোরে বরাদ্দ হয় আঘাত, শুধু আঘাত। তোদের তো মানে এই দেশের জনগণের তো ম্যান্ডেট নেই, এই দেশ শাসন করবার অধিকার কে দিয়েছে? তোমরা তো এখানে ডাকাতি করতে এসেছো। সুতরাং ডাকাতরা যখন আইন তৈরি করে, সে আইনের ব্যাপারে নজরুল তো বলবেনি আমি মানি না কোনো আইন। আচ্ছা, এই যে আপনি যখন নজরুলের কথা বলছেন, আপনার সব কথা শুনেই আসলে যেটা আসলে মনে হয় বা আমরা যেটা বুঝতে পারি, নজরুল তো আসলে একজন শুধুমাত্র কবি নন, উনি একজন এমন মানুষ যিনি আসলে নজরুল পুরোটাই একটা জীবন দর্শন। একজন নজরুল মানে হচ্ছে তার কাছ থেকে অনেক কিছু শেখা, এক জীবনে নজরুলকে দেখে শিখে পড়ে পুরো জীবন পার করে দেবার মতো। সেই ক্ষেত্রে এখন আসলে যেই পরিস্থিতিতে আমরা আছি, আমাদের সোসাইটি বলি, পড়াশোনা বলি, এই আপনি যেটা বললেন এলিট সোসাইটিকে সার্ভ করতে পারলে তবেই আপনি বিখ্যাত হতে পারবেন। এই যে যেই আমাদের মানসিকতা, আমরা যেইভাবে এগোচ্ছি সামনের দিকে, এই সব কিছুকে মিলে আসলে নজরুলকে উপস্থাপন করবার যাদের আসলে দায়িত্ব বা যারা নজরুলকে সমানতালে সামনে নিয়ে যেতে চায়, যদি বলি আমাদের বাংলা সংস্কৃতিকে আমরা সমানতালে সামনের দিকে নিয়ে যেতে চাই, সেই জায়গায় চেষ্টা কতখানি? আমরা কি পিছিয়ে পড়ছি কিনা? আমাদের চেষ্টা আসলে ডেফিনেটলি পিছিয়ে পড়েছি আমরা। আপনি যেমনটি শুরু করেছেন যে তিনি তো আসলে কবি নন, শুধু কবি নন। তিনি নিজে বলেছেন যে আমি নেতা হতে আসিনি, আমি কবি হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম, সেই প্রেম পেলাম না বলে এই নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে বিদায় নিলাম। তার মানে তিনি প্রেমের কবি। বেসিক জায়গাটি হলো তিনি প্রেমের কবি। তিনি সবাইকে ভালোবেসেছিলেন এবং সেই ভালোবাসাটা এত নিখাদ, এত বিশুদ্ধ ছিল যে তিনি বিদ্রোহ করতে বাধ্য হয়েছেন। তিনি দরিদ্র মানুষকে ভালোবেসেছেন, তিনি মজলুমকে ভালোবেসেছেন, তিনি সকল মানুষকে ভালোবেসেছেন। তো তিনি যখন দেখতে পেলেন যে সেই মানুষগুলো বঞ্চিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, তারা পরাধীন, তো সেই জায়গাতে তিনি তো আর কি বলবো নন্দন তত্ত্বের মধ্যে থাকতে পারবেন না, তাকে সেখানে বিদ্রোহ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে। সুতরাং তিনি সকলের, এবং তিনি মূলত ভালোবাসার কবি, প্রেমের কবি। তো আপনি যেমনটি বললেন যে নজরুলকে আমরা উপস্থাপন করবার জায়গাটিতে আমি বলবো যে শুধু পিছিয়ে আছি না, শুধু শূন্যের কোঠায় নয়, আমরা একেবারে মাইনাস, মানে বহু পিছনে আছি আমরা নজরুলকে। এর প্রধান কারণ হলো নজরুলকে আমরা বুঝতে পারিনি। আর বুঝতে না পারার যে বেদনাটা, সেই বেদনা কিন্তু তখনও ছিল নজরুলের ব্যাপারে। যেমন আপনারা জেনে থাকবেন যে নজরুলকে যখন জাতীয় কবি হিসাবে সংবর্ধনা দেওয়া হয় 1929 সালের 15 ডিসেম্বর তারিখে, এবং এই 15 ডিসেম্বর তারিখে কিন্তু বর্তমান সরকার গেজেটটি করেছে। এটি একটি রিমার্কেবল বিষয়, আমরাই তার পেছনে কাজ করেছি, নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ড হওয়ার। তো ওই 1929 সালের ওই সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি ছিলেন বিজ্ঞানাচার্য প্রফুল্লচন্দ্র রায়। তিনি ঠিক এই কথাটি বলেছিলেন যে নজরুলকে বুঝতে পারলে এক একজন বাঙালি মহামানবে পরিণত হবে। তাহলে যেহেতু আমরা তাকে কখন চর্চা করব, যদি তাকে বুঝতে পারি, তাহলে এখন বুঝতে পারা না পারার বিষয়টি হলো আসলে বুঝতে দেওয়া হচ্ছে না। চর্চার ব্যাপারটাও একটা ব্যাপার আছে। চর্চা নিয়ে কি রকম আসলে সামনের দিকে আগানো হচ্ছে সেটাই আরো কথা বলবো আমরা একটা ছোট্ট বিরতিতে। আমাদের সেটা হচ্ছে আমাদের অতিথি আমাদের সঙ্গে আছেন, আমরা নজরুল চর্চা নিয়ে কথা বলছিলাম এবং সেই ব্যাপার নিয়ে আলোচনা আমরা জারি রাখবো একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন, একটু পর ফিরছি। আর একবার আমন্ত্রণ, সকালের বাংলাদেশ দেখছেন দর্শক। কলি এবং সামি আপনাদের সঙ্গে আছি। অতিথি হিসেবে আজকে আমাদের সকালের বাংলাদেশে যুক্ত হয়েছেন নজরুল জয়ন্ত জন্ম উপলক্ষে অতিথি আছেন মোহাম্মদ জিহাদউদ্দিন। কথা বলছিলাম আমরা তার সঙ্গে। আমি বিরতির মাঝে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে যে আমি অমর একুশে গ্রন্থমেলা একটা বই দেখেছিলাম, যে বইটার নাম ছিল রসিক নজরুল। আমি দুঃখিত যে আমার লেখকের নামটা মনে নাই যে কে লিখেছিলেন বইটা। এই প্রসঙ্গটা থেকেই যে
আসানসোল দোকানের রুটির দোকানের দুখুমি আমাদের কাছে খুবই সমাদৃত পাঠ্যপুস্তকের কল্যাণে, আমাদের কাছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম খুবই সমাদৃত, কিন্তু তার জীবনের যে আরেকটা অধ্যায় আছে, তার ব্যক্তিত্বের যে আরেকটা বহিঃপ্রকাশের জায়গা আছে, রসিক নজরুল, এটা কিন্তু আমাদের কাছে খুব বেশি সমাদৃত না, আমরা এক্সপ্লোরও করতে পারি নাই। তো আপনার কাছে কি মনে হয় যে মানে একদম পরিপূর্ণভাবে কবিকে আমরা কখনোই আসলে এক্সপ্লোর করতে পারি না এখন পর্যন্ত? এটা একটা বড় একটা দুঃখের জায়গা, আমাদের একটা ট্র্যাজেডি বলবো, যে নজরুলকে আমরা পুরোপুরি এক্সপ্লোর করছি না। তার মধ্যে এটি একটি, যে রসিক নজরুল। নজরুল তো মানে তিনি একটি জায়গায় লিখেছেন যে হাসি দিয়ে তুমি লুকালে যদি সারা জীবনের বেদনা, তবে আজও হেসে যাও, বিদায়ের বেলা কেঁদো না। হাসতে হবে। এবং নজরুলের হাসি যে কত, মানে কি বলবো, যে অট্টহাসি বললে এটা ঠিক অন্যরকম মনে হয়, মানে এত আর্টিস্টিক ছিল, এবং যে কোনো জায়গায় তিনি যেতেন হাসিতে তিনি মাতিয়ে রাখতেন সবাইকে। তিনি আনন্দের কবি, একদিকে বেদনার কবি, আরেকদিকে আনন্দের কবি। তিনি পৃথিবীকে সুন্দর করতে চেয়েছিলেন। সেই কারণে তিনি কিন্তু তার যে রসবোধ, একটা ছোট্ট কথা বলবো, একটা ছোট্ট ঘটনা। তিনি এক জায়গায় দাওয়াত খেয়েছেন, দাওয়াত খাওয়ার পরে তিনি একটু বাথরুমে যাবেন, তো তিনি বললেন যে তোমাদের জাইখানাটা কোথায়? জাইখানা। তো হোস্ট বলল, কি আশ্চর্য কবি আপনি, একজন বড় কবি, আপনি ভুল শব্দ ব্যবহার করলেন, এটা তো পায়খানা হবে। কই না ভাই, ওখানে কি খাবার পাওয়া যায় নাকি? খাবার পেলে না হয় পায়খানা হতো, ওখানে তো জাইখানা চলে যায়, সেই জন্য জাইখানা, ওটার নাম হওয়া উচিত জাইখানা। এত রসিক মানুষ ছিলেন তিনি, কিন্তু তার সেই রসবোধ নিয়ে আমরা তো কাজ করিনি, আরও অনেক দিক নিয়ে আমরা তা কাজ করিনি। যেমন দেখুন, ছোটবেলা তিনি কত দায়িত্বশীল ছিলেন পরিবারের প্রতি, তার মায়ের প্রতি। একটা ছোট্ট ঘটনা যদি বলি, তার বাবা যখন মারা গেলেন, তিনি কিন্তু মক্তবে চাকরি নিলেন, শিক্ষক। কেন নিলেন? তার বিধবা মায়ের পাশে দাঁড়ানোর জন্য। তার আপন মামা তখনকার ব্যারিস্টার জিয়াউর রহমান, তিনি এসছেন সাহায্যের হাত নিয়ে। এই একটি দিক, কিন্তু আরেকটা দিক আমরা হয়তো ওইভাবে এক্সপ্লোর করিনি। তিনি কিন্তু কারো কাছে জীবনে কোনোদিন হাত পাতেননি, কোনোদিনও হাত পাতেননি। তো তার মামাকে তিনি ফিরিয়ে দিলেন, বললেন যে না, আমরা কারোর কাছে সাহায্য নেব না, আমি নিজে পরিশ্রম করব, উপার্জন করব, আমার মাকে আমি চালাতে পারবো। সেই সুবাদে কিন্তু তিনি চাকরি নিলেন। তারপর লেটু জীবনে তিনি অংশ নিলেন। তো সেই জায়গাগুলো, তারপরে তিনি যখন স্কলারশিপ পাচ্ছেন মাসে 5 টাকা করে রানীগঞ্জ সিয়ারসুল রাজ হাই স্কুলে, সেই 5 টাকা তিনি তার আপন ছোট ভাই কাজী আলী হোসেনকে তিনি খবর পাঠালেন যে মাসের প্রথম দিন এসে তুমি 5টি টাকা নিয়ে যেও, মায়ের হাতে তুলে দিতে হবে। এই যে তার দায়িত্ববোধ, এই বিষয়গুলো কিন্তু আমরা সামনে আনি না। সামনে আনলে কিন্তু আমরা লাভবান হব। দেখুন, এই কথাগুলো যদি জানে, তাহলে আমার সন্তান কিন্তু আমার প্রতি দায়িত্বশীল হবে, অবশ্যই আমরা সমাজের প্রতি দায়িত্বশীল হব। কিন্তু জায়গাগুলো এই জন্য নজরুলের স্বার্থে নয়, এটি আমাদের স্বার্থে নজরুলকে চর্চার মধ্যে আনতে হবে। কিন্তু সেই জায়গাগুলোই আমরা ভীষণভাবে আমরা পিছিয়ে আছি। আপনি যেহেতু এই জায়গাটা নিয়ে কাজ করছেন, একটু জানবার ইচ্ছে যে গবেষণা অথবা চর্চার বিষয়টা নজরুলকে নিয়ে কেমন এখন হচ্ছে, এবং সেই জায়গাতে যদি পরিবর্তন আনার প্রয়োজন বোধ করেন, তাহলে সেটি বা কেমন? একদম খুব হতাশার জায়গা। কারণ নজরুলকে নিয়ে গবেষণা চর্চার জায়গাটি আজকে জয়ন্তীতে মনে হবে খুব আলোচনা হচ্ছে, কিন্তু তারপর কালকে আমরা ভুলে যাব। তাহলে প্রাতিষ্ঠানিক চর্চার জায়গাটা আমাদেরকে দেখতে হবে কোথায় আছে। নজরুলকে নিয়ে আপনি দেখুন, রবীন্দ্রনাথকে নিয়ে গবেষণার জন্য শান্তিনিকেতন আছে, শান্তিনিকেতন। বাট নজরুলকে নিয়ে কাজ করবার জন্য আমাদের কি আছে? আপনি হয়তো বলবেন যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আছে 30 সালে, কিন্তু সেটি কিন্তু সাধারণ বিশ্ববিদ্যালয়, নজরুলকে চর্চার জন্য নয়, সাধারণ বিশ্ববিদ্যালয়, সাধারণ পড়াশোনা। তাহলে নজরুলকে এক্সক্লুসিভ, নজরুলকে চর্চার জন্য আমরা কালচারালি, নজরুল নিজে এই কথাটুকু তিনি চট্টগ্রামে একটি অনুষ্ঠানে বলেছিলেন যে আমাদের একটি কালচারাল সেন্টার তৈরি করতে হবে, কালচারাল সেন্টার। সেই সেন্টারটি আমরা নজরুলকে কেন্দ্র করে করতে পারতাম, কিন্তু এখনো করতে পারিনি। আরও কিছু বিষয় দেখবেন, তাহলে নজরুল বিশ্ববিদ্যালয় এক্সক্লুসিভলি নজরুলের জন্য নয়, কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট যেটি, সেটিও কিন্তু আমি বলবো যে নট আপ টু দ্য মার্ক। মানে তার লজিস্টিক্স কিংবা তার ম্যান পাওয়ার, তার যে কাঠামো, সেগুলো নজরুলকে নিয়ে গবেষণা করবার জন্য যথেষ্ট না। সেইখানে নজরুলের উপর ভিন্ন ভিন্ন ফ্যাকাল্টি হওয়া দরকার। নজরুলের গান, কবিতা, তার যে চলচ্চিত্র, তার যে সংবাদ মাধ্যমে তার ভূমিকা, বিভিন্ন ধরনের ফ্যাকাল্টি হওয়া দরকার, তাহলে নজরুল নিয়ে চর্চা হতো। আপনি জেনে থাকবেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নজরুল চেয়ার ছিল এক সময়, আমরা জানতাম, এখনও আছে কিনা জানি না, কিন্তু কোনো কাজ চোখে পড়ে না। নজরুল রিসার্চ সেন্টার কোনো বিশ্ববিদ্যালয়ে ছিল, তাদেরও কোনো কার্যক্রম চোখে পড়ে না। তো সুতরাং এই জায়গাগুলো যেগুলো ছিল সেগুলোকে অ্যাক্টিভ করা, আর একটি কালচারাল সেন্টার, বিশেষত শান্তিনিকেতনের মতো করে আমরা যদি একটি নজরুল নিকেতন, সেটি দৌলতপুরে হতে পারে, কুমিল্লায়, আমার জানা মতে তারা জায়গা জমি দেওয়ার জন্য প্রস্তুত। শুধু আমরা যদি রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে যদি অগ্রসর হয়, তাহলে হয়তো এখানে একটা বড় হাব হতে পারে, একটা কালচারাল ইউনিভার্সিটি হতে পারে আমাদের। তাহলে নজরুল তো একটি, কি বলবো, এটি একটি বাতি, এটি একটি আলো, এবং আমাদের জাতীয় কবি। তিনি শুধু একটি আবেগের জায়গা নন,
তিনি বাস্তবর্থী, কিন্তু তিনি জীবনে একটি কথা বলেছেন যে আমি যা কিছু লিখেছি তা আমার জীবনের গভীর অভিজ্ঞতা থেকে নেওয়া। সুতরাং তার প্রতিটি লেখা কিন্তু আমাদের জন্য প্রয়োজন, এবং সেই প্রয়োজনের নিরিখে আমরা যদি নজরুলকে চর্চা করি, চর্চার জায়গাগুলো যদি আমরা তৈরি করি, তাহলে কিন্তু বেগবান হবে। এবং আরেকটি জিনিস আমি একটু ছোট্ট করে উদাহরণ দিব যে পশ্চিমবঙ্গে নজরুলকে নিয়ে কিন্তু 4 দিনের কর্মসূচি চলছে সরকারিভাবে, 4 দিনের। এবং সেখানকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যে কোনো পত্রিকায় ঢুকবেন তাদের হোম পেজে এই নোটিফিকেশনটা আসে যে 4 দিনের কর্মসূচি চলছে নজরুল জয়ন্তীতে, এবং প্রতিটি জেলা মহকুমাকে সরকারিভাবে নির্দেশনা দেওয়া আছে তারা যেন 4 দিন ব্যাপী নজরুলকে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা অনুষ্ঠান করে। সেই জায়গাটিতে আমরা আছি, প্রশ্ন নিজেকে করতে হবে। এত নিরাশার মাঝে এই ব্যাপারটা একটু উজ্জীবনী শক্তি যোগায় কিনা যে প্রত্যেকটা মানুষই, বাংলাদেশের প্রত্যেকটা মানুষই কোনো না কোনো ক্ষেত্রে এই চেতনাটাকে ধারণ করে। আমরা সাম্প্রতিক সময় যে গণ অভ্যুত্থানটা দেখেছি, বিদ্রোহী কবি তো এই কথাটা আসলে বলে গেছেন, এই যে অবচেতন মনে ধারণ করা, এখানে কি নজরুল সার্বজনীন? সেই জায়গাতে নজরুল তো সবার মধ্যে আছেন, নজরুল সবার মধ্যে আছেন। এবং এটা মানে একটা বিস্ময়কর ব্যাপার যে আপনি গ্রামের একজন কৃষক বা একজন যিনি শ্রমিক, কুলি, মজুর, যে কোনো মানুষের হৃদয়ের মধ্যে নজরুল আছে। টাচ করলে হয় তারা নজরুলকে ধারণ করে, তাদের মধ্যে আছে। কিন্তু আমরা যারা তথাকথিত এলিট, আমরা নজরুলকে কোথায় যেন আমরা খণ্ডিত করে হারিয়ে ফেলি। এটা সুকৌশলে আমরা করি, কারণ এটা করলে আপনি নজরুল চর্চা করলে, আমি নজরুল চর্চা করলে আমাকে মানুষ হতে হবে, অমানুষ হয়ে আমি পারবো না। আমি নজরুলকে ধারণ করলে আমি মানুষের হক নষ্ট করতে পারবো না। তো সেই জায়গাতে আমরা বোধহয় যারা তথাকথিত এলিট, আমরা কম্প্রোমাইজ করে ফেলি। ওই নজরুলের মতো করেই বলতে হয়, সত্যি করে সত্যি বল। হ্যাঁ, সত্যি করে সত্যি বল, দোহাই তোদের, এবার তোরা সত্যি করে সত্যি বল। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আসলেন। আপনার সাথে প্রতিবারই যখন কথা বলি আরেকটু নতুন করে নজরুলকে জানবার সুযোগ হয়। এবং আপনি যেটা আসলে বললেন, পুরো আলোচনায় যে এই বিষয়টা প্রাসঙ্গিক এবং প্রাধান্য পেল সামি, সেটা হচ্ছে যে নজরুল আসলে একদিনের জন্য নয়, একদিন তার জন্মজয়ন্তীকে মনে করবার জন্য নয়, নিশ্চয়ই তাকে ধারণ করবার বা তাকে লালন করবার যে চেষ্টা, সেটা যেন আমাদের সকলের মধ্যে থাকে। আমাদের শিক্ষা, পাঠ্যপুস্তক, পরবর্তী প্রজন্ম সকলের কাছে আমরা পৌঁছে দিতে পারি, সেই প্রচেষ্টাটা যেন আমাদের সকলের কাছে। একদম। এবং সেটা একদম দেখুন, বাংলা সাহিত্য পড়ানো হয়, আমি আর বেশি সময় নেব না যেহেতু শেষ দিকে আছেন। বাংলা সাহিত্য পড়ানো হয়, আপনি নিজে চেক করে দেখবেন সেইখানে নজরুলকে কতটুকু পড়ানো হচ্ছে, এবং যতটুকু নামমাত্র রাখা হয় সেইটুকু দেখা যাচ্ছে যে ম্যান্ডেটরি কিনা, না পড়লে হয়। নজরুল ওই অর্থে না পড়েও আপনি বাংলা সাহিত্যের মাস্টার্স হয়ে যাচ্ছেন, অথরিটি হয়ে যাচ্ছেন। এবং যেই কারণে দেখবেন, আমি কিন্তু আইনের ছাত্র, আমি নজরুলকে ধারণ করতে পেরেছি কারণ নজরুলকে আমি নিজে খুঁজে নিয়েছি। কিন্তু বাংলা সাহিত্যের একজন নজরুলকে ওই অর্থে খুঁজে পেতে, তাদের বেগ পেতে হয়। কেন পেতে হয়? কারণ তার সিলেবাসে নজরুল ওইভাবে নেই। আমাদের পাঠ্যপুস্তকে আমরাই তো সাক্ষী নজরুলকে কতটুকু আমরা পেয়েছি। যেমন আপনি বললেন, রসিক নজরুলকে আমরা পাইনি, আমরা দায়িত্বশীল নজরুলকে পাইনি, স্বাধীনতার মহান কবিকে আমরা পাইনি, যিনি ভারতের স্বাধীনতার সর্বপ্রথম ঘোষণা দিয়েছেন লিখিতভাবে। তো সেই নজরুলকে আমার স্বার্থে, আপনার স্বার্থে, সকলের স্বার্থে প্রতিদিন আমাদের চর্চার মধ্যে রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য, গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন। আর সকালের বাংলাদেশের আয়োজন একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। যারা আজকে আমাদের সঙ্গে ছিলেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে। পুরোটা দিন ভালো কাটুক সেই প্রত্যাশা সকলের জন্য। শুভ সকাল আরো একবার। শুভ সকাল আরো একবার।